এক রাতে হঠাৎ প্রতিবেশী রুদ্রনগরের রাজা আক্রমণ করল সুবর্ণপুর। যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠল। রাজা নিহত হলেন আর প্রাসাদ দখল হয়ে গেল। রাজকুমারী ঐশীকে বন্দী করা হলো। কেউ তার পরিচয় জানল না, কারণ বিশ্বস্ত দাসী মাধবী তার রাজকীয় পোশাক খুলে সাধারণ কাপড় পরিয়ে দিয়েছিল। রাজকুমারী, আপনার প্রাণটাই এখন সবচেয়ে বড়, কাঁদতে কাঁদতে বলেছিল মাধবী। ঐশী মাথা নত করে বলেছিল, আজ থেকে আমি রাজকুমারী নই, আমি শুধু এক সাধারণ দাসী। ঐশীকে নিয়ে যাওয়া হলো রুদ্রনগরের প্রাসাদে। তাকে রান্নাঘরে কাজ দেওয়া হলো। আগে যে মেয়েটি সোনার থালায় খাবার খেত, সে এখন অন্যদের জন্যে খাবার পরিবেশন করে। প্রথম দিনই প্রধান দাসী রূঢ়ভাবে বলল, এই নতুন মেয়ে, ভালো করে কাজ করো, না হলে শাস্তি পাবে। ঐশী মাথা নিচু করে কাজ করল, কিন্তু তার ভেতরে রাজকীয় মর্যাদা আর ধৈর্য অটুট ছিল। দিন যেতে লাগল। ঐশী কখনো কাউকে কটু কথা বলতো না। অসুস্থ দাসীদের সেবা করত, ক্ষুধার্তদের নিজের অংশের খাবার দিত। একদিন রুদ্রনগরের যুবরাজ অরিন্দম রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল এক সাধারণ দাসী অসুস্থ বৃদ্ধ রক্ষীর ক্ষত পরিষ্কার করছে। তুমি কে? যুবরাজ জিজ্ঞেস করল। আমি এক দাসী মাত্র, ঐশী শান্তভাবে উত্তর দিল। কিন্তু যুবরাজ বুঝতে পারল এই মেয়েটির চোখে অন্যরকম দীপ্তি আছে। কয়েক মাস পর এক বৃদ্ধ সৈনিক ঐশীকে দেখে চিনতে পারল। সে ছিল সুবর্ণপুরের পুরনো সৈনিক। সে বলল, আপনি আপনি তো আমাদের রাজকুমারী। খবর পৌঁছালো যুবরাজ অরিন্দমের কাছে। সে অবাক হয়ে গেল। আপনি কেন নিজের পরিচয় গোপন করলেন? ঐশী মৃদু হেসে বলল, আমার রাজ্য নেই, সিংহাসন নেই, আমি এখন শুধু এক মানুষ, যার সম্মান তার আচরণে। যুবরাজ গভীরভাবে মুগ্ধ হল। অরিন্দম তার পিতার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল। তদন্তে প্রমাণ হল সুবর্ণপুরের আক্রমণ ছিল বিশ্বাসঘাতকতার ফল। অবশেষে সুবর্ণপুর রাজ্য ফিরিয়ে দেওয়া হল ঐশীর হাতে। কিন্তু ঐশী বলল, আমি রাজ্য চাই, তবে প্রতিশোধ নয়। আমি চাই দুই রাজ্যের শান্তি। দুই রাজ্যের মধ্যে শান্তি চুক্তি হল। যুবরাজ অরিন্দম ঐশীকে সম্মান দিয়ে বলল, আপনি দাসী ছিলেন না কখনো, আপনি সবসময়ই রাজকুমারী ছিলেন।